সুপ্রিয় বন্ধুগণ, শুভ সময়। জায়নন্দিনী, ঢাকা, বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নূর কামরুন নাহার শিল্প ও সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। প্রিয় বন্ধুগণ, আপনারা জেনে আনন্দিত হবেন, আজ আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি এসেছেন যিনি আমাদের অতি প্রিয় মানুষ। তিনি একাধারে সম্পাদক, লেখক এবং শিল্প সাহিত্যের বিকাশে কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। তিনি হচ্ছেন ইত্তেফাকের সম্পাদক এবং পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। আপা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শকদেরকে আসসালামু আলাইকুম, আর আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। বন্ধুগণ, বুঝতে পারছেন আমাদের আজকের আলাপ জমে যাবে শিল্প সাহিত্য বিষয়ক নানা প্রশ্নের এবং উত্তরের মধ্য দিয়ে। আপা, আমরা প্রথমেই শুরু করছি আপনার শৈশব থেকে। কেমন ছিল আপনার শৈশব? কোথায় কাটিয়েছেন শৈশবের বেশি সময়টা? অতীতে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছ তুমি? জি আপা, আমাদের দর্শকরা আপনার জীবন সম্পর্কে একটু জানবে। যেহেতু আমার জন্ম 50 দশকের প্রথম দিকে, 1951, আর আমার জন্ম ঢাকাতেই, পুরাতন ঢাকায় গ্যান্ডারিয়াতে আমার বাবা মায়ের বাড়ি। যদি আমরা আসি উত্তরবঙ্গ থেকে, দিনাজপুর। আর আমার ছোটবেলা আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন বলে, তো ওনারা প্রথমে ছিলেন অনেক রকম ডিস্ট্রিক্টে, বাংলাদেশে সব জায়গায় ছিল। তো আমার ছোটবেলা সিলেটে, তারপরে মুন্সিগঞ্জে স্কুল লাইফ, তারপরে গ্যান্ডারিয়াতেই আমার পড়াশোনা, পলিক্রস কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে অবশ্যই কলেজ থেকে আমি পাশ করি। স্বাধীনতা যুদ্ধের আগে আমার বিয়ে হয় পত্রিকা ফ্যামিলিতে, ইত্তেফাক পরিবারে। আর তারপরে আমি নিজের একটি কাগজ বের করি, অনন্যা বলে, পাক্ষিক অনন্যা, সেটা বের করি 1988 সালে। আর সেটা এখনো চলছে, যদিও করোনার সময় থেকে সেটা অনলাইনে চলছে, আর প্রিন্ট এডিশন আর বের হয় না। তো মানে যুগও পাল্টে গেছে। তার মানে বলতে হচ্ছে যে আমার জীবনে আমি অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমে চলে এসেছি। দেশ এগিয়ে গেছে, আমরাও এগিয়ে গেছি, তবে যেহেতু অ্যানালগ সিস্টেমের মানুষ, এই প্রযুক্তিতে আসতে আমাদের একটু ধাক্কা খেতে খেতে আমরা এগোচ্ছি। কিন্তু ভাল লাগছে এই বিরাট পরিবর্তনে আমাদের বয়সী মানুষরা যে এখনো টিকে আছে। এবং তুমি কামরুন একটা ইয়াং মেয়ে, আমার ইন্টারভিউ করছো, তো আশা করি আমি তোমার প্রশ্নের মধ্যে থেকে দর্শকদেরকে আমি এই দুই প্রজন্মের যে একটা মিল হয়েছে কোন জায়গায়, আধুনিকতার যে ছোঁয়া আমরা পেয়েছি, সেটার কিছুটা আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারবো। ঠিক বলছেন আপা, আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চেয়েছিলাম যে আপনি গ্যান্ডারিয়ায় একটা শৈশব কাটিয়েছেন এবং আপনি বললেন সিলেট এবং বাংলাদেশের আরো কোনো প্রান্তে হয়তো আপনার শৈশব কেটেছে। এই যে ঢাকা, গ্যান্ডারিয়ার সেই সময়ের যে ঢাকা আর আজকের যে ঢাকা, তার মধ্যে যে ব্যাপক পার্থক্য, ব্যাপক ব্যবধান, সেটি নিয়ে যদি আপনি সামান্য একটু বলতেন। সত্যি কথা, অনেক মানুষ অনেকভাবে চিন্তা করবে। আমি পরিবর্তনটা আসলে দেখি, পরিবর্তন কখন হয়, বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে, শিক্ষার সাথে সাথে আরেকটা বড় পরিবর্তন হয় যে জনসংখ্যা বৃদ্ধির সাথে, যেটাকে বলে ডেমোগ্রাফি বেনিফিট ইংরেজিতে বলে। যে বেনিফিটটাকে সরকার, জনগণ, জাতি অনেক রকম ভাবে তার মানে তার পজিটিভ সাইডটা বা তার মুনাফার ইতিবাচক দিকটা কাজে লাগায়। তো সেই দিক থেকে বাংলাদেশ আজকে একটা স্বাধীন দেশ। আমি যে সময় জন্মেছিলাম তখন পাকিস্তান ছিল। তো 51 সালের ঠিক 4 বছর আগে 47-এ দেশ বিভাগ হলো। তার মানে আমাদের যারা মানুষ করেছে, আমার বাবা মা, আমাদের পরিবার, তারা সব ব্রিটিশ আমলের বলা যায় না, কারণ দেশ বিভাগের আগে তখন এই পাসপোর্টের ঝামেলা এগুলো কিছু ছিল না। তো তারপরে আসলো পাকিস্তান আসার সাথে সাথে ভাষা নিয়ে একটা
আন্দোলন মানুষের মধ্যে, যে আমরা কারো আন্ডারে চলে যাচ্ছি, ব্রিটিশের আন্ডারে যুদ্ধ ঝগড়া, যেটাকে বিপ্লব বলো, আন্দোলন বলো, স্বদেশী সব, যেটা বাবা মার কাছে গল্প শুনতে শুনতে আসলো ভাষা আন্দোলন, চলে আসলো শেখ মুজিব, রাজনীতির অনেক কথা। এত বাংলাদেশের মতন এখনকার মতন রাজনীতিতে সবাই যুক্ত ছিল না, কারণ মানুষ কম ছিল। আরেকটা কথা বললাম যে প্রযুক্তি, কাজী প্রযুক্তির মাধ্যমে সবকিছু, টেকনোলজি ছিল না, ঘরে ঘরে টেলিভিশনও ছিল না, রেডিও ছিল না, হ্যালো হ্যালো টেলিফোনও ছিল না। কাজে কি হতো, শান্ত পরিবেশ, ওই যে রানাঘাটে চলেছে হেমন্তের সেই গানটার মতন, সুকান্তের লেখা, সেরকম হতো কি চিঠি আসবে, তাই না? তো নাই টেলিফোন, নাই রে প্রিয়, নাই রে কি টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাতাম। তো সেই রকম একটা যুগে থেকে আমরা আসলাম। আমরা যেই ফোন ব্যবহার করি সেটা বোধহয় এখন মিউজিয়ামে খুঁজে পাওয়া যাবে না। একজনের বাড়িতে সেদিন দেখলাম ওটা সাজিয়ে রেখেছে, যেটা খুব ভালো। আমাদের একজন বন্ধু মানুষ স্বামী আমিনুর রহমান, উনি টেলিফোন সংগ্রহ করেছেন এরকম অনেকগুলো। আর তখন ওই দুই একটা টেলিফোন যদি আসতো যেটা দাঁড়ানো, সেটাই আমাদের বলতো কি বাবা এটা এরকম টেলিফোন হয়, কিন্তু ওই তো ডায়াল ঘুরায়। আর আমার মনে আছে সেই সময় আমার বড় বোনের হাজবেন্ড কাজ করতো আর্মিতে, তো আমরা পাকিস্তানে লাহোরে বা করাচিতে ফোন করতাম। সেই সকালে ফোন করলে বিকালে আসতো, আর যাদের ফোন ছিল না তারা পোস্ট অফিসে গিয়ে ফোন করতো, হ্যালো হ্যালো হ্যালো। তো বললো যে বিকালে লাইন দেবো, বিকালে এই ফোনের কাছে সারাদিন ঘোরা, কখন আসবে ট্রাঙ্ক কল। জীবনটা অনেক ধীর ছিল আপা, ধীর ছিল, মানুষের সাথে কথা বলার সময় ছিল, আর মানুষ বাইরের জগৎটা ছিল বইয়ের মাধ্যমে, তাই না? হ্যাঁ, তবে সিনেমা হল ছিল, সিনেমা হল বিনোদনটা সিনেমার মধ্যে ছিল। তার ভালো গান, যাত্রা ছিল, সার্কাস ছিল। আমি ছোটবেলায় সার্কাস দেখতে যেতাম, কমলা সার্কাস। বায়োস্কোপে কি ছিল আপা? বায়োস্কোপ যেটা আমরা শুনি, বায়োস্কোপ তো এখন দেখো, টকিও ছিল, আমার মা দেখেছে। টকি মানে সাইলেন্ট মুভির পরে যখন টক করতো তখন টকি সিনেমা বলতো। আর বায়োস্কোপটা কি, বায়োস্কোপ আর সিনেমা একই জিনিস। একটা যদি তুমি বলো যে আমরা যেরকম ঘরের মধ্যে এরকম করে দেখতাম, সেটাকে কি বলে জানি না, সেটা সিনেমা না, কিন্তু আমরা হলে গিয়ে সিনেমা দেখতাম। তো আমি বলবো 1956-58-এ মুন্সিগঞ্জের মতন শহরে, যেখানে আমরা এখন 1 ঘন্টায় চলে যাই গাড়িতে, তখন 5 ঘন্টায় নৌকায় দিয়ে যেতাম শীতলক্ষা পার হয়ে। লঞ্চ কি ছিল আপা তখন? আরো পরে লঞ্চ ছিল কিনা জানি না, আমরা বড় নৌকাইতে যেতাম, ভাতটাতে রান্না করে নিয়ে যেতাম, আর বাড়ির কাছের খালে এসে দাঁড়াতাম। গাড়ি খুব কম ছিল। তো আমি 56-58 এর কথা বলছি। তখন কিন্তু আইয়ুব খান একজন ছিল, উনি যার বিরুদ্ধে এত বড় আন্দোলন হয়েছিল। আমার শ্বশুর জনাব তোফাজ্জল হোসেন মানিক অনেকবার জেলে গিয়েছিলেন, বঙ্গবন্ধু জেলে গিয়েছিল। তখন তারা স্বাধীনতার যুদ্ধ করছিল বাংলাদেশে। স্বাধীনতার পরে কি ঢাকাটা একটু বদলে গেল না? তারপরে যেটা বদলালো, এক তো জনসংখ্যা বেড়ে গেল, বোধহয় 4-5 কোটি থেকে 7 কোটি হলো স্বাধীনতার সময়। যুদ্ধের সময় তো একটা বিরাট পরিবর্তন দেখলাম। আর ওই সময় আমাদের মতন যারা তরুণী, তারা বুঝলো যে দেশের মধ্যে 2টা ভাগ আছে, একটা পাকিস্তানি, একটা আমরা বাঙালি। আগেও আমরা বাঙালি ছিলাম, কিন্তু একেবারে আমার ভাষার জন্য বাঙালি, আমার আলাদা দেশ হবে, আর তার নাম হলো বাংলাদেশ, আমার একটা আলাদা পতাকা হলো। আর সেই জিনিসটা আমরা তো ছোটবেলায় পাকিস্তানি জাতীয় সঙ্গীত শুনে শুনে মানুষ, 14ই অগস্ট ছিল তখন, সেটা বদলে গেল। স্বাধীনতা দিবস আসলো, বিজয় দিবস আসলো, আর সেই সময় আমাদের কত বন্ধুরা চলে গেল ওই পারে, কত প্রফেসরদেরকে সেই রাজাকাররা হত্যা করলেন, নৃশংসভাবে হত্যা করলো। তো এই সবের মধ্যে দিয়ে আত্মীয় স্বজনের অনেকে চলে গেল, মানে উঠিয়ে নিয়ে গেছে, আর ফিরে একটা ব্যাপক পরিবর্তন ঘটলো, বিরাট পরিবর্তন, মানুষের মধ্যে পরিবর্তন। দেশ স্বাধীন হলো দুঃখের মধ্যে, সংগ্রামের মধ্যে, কিন্তু তার মধ্যে দিয়েও যে আমরা আজকে এগিয়ে এলাম, এবং বিজ্ঞানের, প্রযুক্তি, আর বাংলাদেশের আমাদের বর্তমানের যে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং গণতন্ত্র নিয়ে অনেক রকম খেলা হলো,
তার মধ্যেও কিন্তু বাঙালি এগিয়ে এগিয়ে গেল। যাচ্ছে। সেটা কিন্তু এটা কি বলে আমাদের জনসংখ্যার পজিটিভ ইতিবাচক দিক। ইতিবাচক যে দিকটা আমরা কাজে লাগাতে পেরেছি। আজকে আমাদের আয় সবচেয়ে বেশি আসছে কোথা থেকে? বাইরে যে আমাদের কর্মীরা কাজ করছে শ্রমিকদের থেকে, সেই জিনিস রেমিটেন্স যেটাকে আমরা বলি আর কি। আপা খুব ভালো বললেন আমাদের এগিয়ে যাওয়া, আমাদের সেই সময়ের ঢাকা বা এই যে 56 পরে যে আমাদের ভাষা আন্দোলন সবকিছু মিলিয়ে যে আমাদের স্বাধীনতা। আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আপনি একটু আগেই বলেছিলেন যে যুদ্ধের কিছু আগে, আমাদের মুক্তিযুদ্ধের কিছু আগে আপনার বিয়ে হলো। ইত্তেফাকের যিনি সম্পাদক ছিলেন, সেই আমাদের তোফাজ্জল হোসেন মানিক মিয়া, যিনি অনেক ধরনের মানে আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং জেলও কেটেছেন, আপনি একটু আগেই বললেন। তো আপনি যে পরবর্তীতে পত্রিকা সম্পাদনায় আসলেন, যেটি আমি বলবো যে আপনি একটি মাইল ফলকই তৈরি করেছেন, যে পাক্ষিক অনন্যা 38 বছর ধরে টিকে আছে। আপনার এই পরিবারে আপনার বিয়েটা কি আপনাকে প্রভাবিত করেছিল? অবশ্যই। আমি তো ছাপাখানা, আমি এটাকে বলবো ছাপাখানা। আগে তোমার প্রিন্টিং লাইন। আমি যখন আসলাম আমার 72 সালে থেকে আমি আসলাম 70-এ, তখন দেখলাম যে আন্দোলন, এই বাড়িতে একটা আন্দোলন, আর এই বাড়ির সাথে বঙ্গবন্ধুর আপা পরিবারের একটু আপনাকে বাধা দিচ্ছি, আপনার বয়স কত ছিল আপা তখন? 19 থেকে 20-এ পড়লাম। 19 থেকে 20 বছর একজন তরুণী আসলেন। একদম তরুণী, স্বাধীনতার সময় তো মানে চিন্তাই করো, যখন মনে হতো যে আমরা চলে যাই, যুদ্ধ করতে হবে, চলে যেতে হবে। আমার বিয়ের সময় যত টাকা, নগদ টাকা পেয়েছিলাম, তখন তো টাকা এত না, 50 টাকা 10 টাকা এত বড় একটা নোট হতো পাকিস্তানে। সেই গুলি আমরা সব মুক্তিযোদ্ধাদের, আমার মনে আছে ওগুলি যা যা রেখেছিলেন ওগুলো মুক্তিযোদ্ধাদের। একটা কথা বলি যে আমাদের অনেক বন্ধুরা চলে গেছিল, ক্লাস ফ্রেন্ডরা। তো ধানমন্ডিতে সোবনবাগে একটা দর্জির দোকান ছিল, এমবেসি টেইলার। তো ওইটা ছিল আমাদের কেন্দ্র। ওর কাছে টাকা, চিঠি সব আসতো, তো আমরা কাপড় দেওয়ার নাম করে গিয়ে ওর কাছ থেকে ওগুলো নিতাম। কত মানুষ কত অলক্ষ্যে অবদান রেখেছে মুক্তিযুদ্ধে। হ্যাঁ, মানে আমরা নিজে নিজে চুপচাপ করে সব অনেককে সাহায্য করতাম। কিন্তু একটা জাতি কিছু জানে না, বন্দুকও ধরতে জানে না, সেই সব মানুষ রাস্তায় নেমে গেছিল। যেমন বঙ্গবন্ধু বলেছিল, সেই জিনিসটাই আমার অবাক লাগে। সব মানুষ, জানা শোনা চেনা দুঃখ, মানে সব গরিবরা, তারা কিভাবে দেশ ছেড়ে ছেড়ে কি কষ্টের মধ্যে ছিল। তো ওই পারে চলে যাওয়া, এই পারে সবাই বাড়িঘর ছেড়ে লুকায় লুকায় থাকা। তো সেই সবই ভুলে যাই আমরা। কিন্তু সেই সময়ের থেকে আস্তে আস্তে আমাদের যেমন অফিসটা একেবারে 25 তারিখেই ঘুরিয়ে দিয়েছিল, একেবারে ইত্তেফাকের 1 নম্বর রামকৃষ্ণ মিশন রোডে কিছু ছিল না, মর্টার দিয়ে। তো ওইটা যখন দেখলাম, তখন ওই 27 তারিখে যখন কারফিউ ভাঙলো, 2 দিন কারফিউ ছিল, 25, 26, 27, জ্যোতির্ময় ঘুরটা, তারপর আমাদের কি নাম, প্রাণ নট বাই যে জিসি দেব, আমাদের দার্শনিক প্রফেসর, গিয়াসউদ্দিন স্যার, এদের ক্লাস আমরা করেছি, যাদেরকে ওই রাতে মেরে ফেলা হয়েছিল। তো কাউকে হিন্দু বলে, কাউকে প্রগতিশীল বলে। তো এরকম প্রফেসর আমরা যে জায়গাটা ছিলাম, যে এই পরিবার আপনাকে কিভাবে প্রভাবিত করলো? যাই হোক, ওখান থেকে আমি যখন দেখলাম যেখানে রাজনীতির কথা বলা হচ্ছে এই বাড়িতে, আমি তো তার আগে শেখ মুজিবের নাম শুনছি, উনি তখন বঙ্গবন্ধু হয়নি। তিনি যখন উনি আসছেন, আমরা ওই বাড়িতে যাচ্ছি, তারপর ছাত্র নেতারা আসছে, 4 নেতা, 4 খলিফা, অনেক। তো এই জিনিসগুলো আমার মধ্যে খেলতে শুরু করে। তারপর কাগজ পড়ে যাওয়া, দেখবো ইয়াং কালে যখন এই জিনিসগুলি হয়, তখন তোমার মধ্যে একটা বিপ্লবী, একটা কিছু করব, এরকম একটা ছাপ পড়ে যায়। তখন আর আমার হাজবেন্ডের সাথে যখন আমি অফিসে যেতাম রাত্রে, তখন তো এত তাড়াতাড়ি প্রেস হতো না, যে হাতে অক্ষর বানাতো, কম্পোজ, যেটা হ্যান্ড কম্পোজ করতো, তারপরে সেটা ছাপা হতো, তারপরে সেটা মানে ভোর 4টার দিকে। আপনি তো ব্লগও দেখেছেন, একসময় ব্লগ করে ছাপ মারা হতো। ওইটাই তো, ওই জিনিসগুলো তাই আমি বলছি যে হ্যালো হ্যালো হ্যালো, আর এখন যে পকেটে যখন সবার রিকশাওয়ালার হাতেও টেলিফোন, এটা মুখের কথা। আর যেখানে আমরা পোস্ট অফিসে গিয়ে একটা কল বুক করতাম। তো যাই হোক, তো ওইখান থেকে আমিও পরিবর্তন। তো এই যে কাগজ দেখা, কাগজ ছাপা, তারপরে এডিট করে যে বলতেছে এটা হবে না, এটা যাবে না, এটা নিউজ, এটা ধরেন, তারপরে এডিটোরিয়াল, এগুলো আমি আপনাকে প্রভাবিত করেছিল। হ্যাঁ, আমি বুঝতাম যে ও এত
এত কিছুর পরে একটা জিনিস হয়। তো আমার ওই জার্নালিজমে গিয়ে যে বই পড়া, আর আমি এখানে আগেই ওই যে কবিরাজি ডাক্তারদের মতন এই ওষুধ ওই ওষুধ বা হোমিওপ্যাথিকে যে কম্পাউন্ডার একটা ডাক্তার হয়ে যায়, আপনি আগে প্র্যাকটিক্যাল করে ফেলেছেন, থিওরিটিক্যাল আগে। রাইট। তো এইটা হলো করলাম, করে তারপরে আমি গ্রাজুয়েট হওয়ার পরে একবার গেছিলামও জার্নালিজম পড়তে, কিন্তু টাকা জমা দিয়ে আবার ভর্তি হওয়ার দিতে গিয়ে দেখি শুক্রবার তো তখন আবার 12টার পরে বন্ধ হয়েছে, তো বুঝছি জুম্মার দিন বলছিল যে 800, কিন্তু কোথায় গিয়েছিলেন আপা? ওই যে রেজিস্ট্রার অফিসে, আচ্ছা, মানে পরীক্ষা টরীক্ষা দিয়ে পাস করে এখন টাকা জমা দিই। সেটা তখন ডিপ্লোমা ছিল বোধহয়। হ্যাঁ, ডিপ্লোমা 10 মাসের। তো সেটা গেল, বেঁচতে গেল, আমার শরীর খারাপ হয়ে গেল, যে কোনো আমার একটু মিসক্যারেজ হলো, তো আমি আর ভর্তি হতে পারলাম, দেরি হয়ে গেল। তারপর যখন গেলাম বললে যে মিস করে। তো এই যে আপনাকে যে এই পরিবার প্রভাবিত করেছিল যে পত্রিকা একটা প্রকাশ করার, হ্যাঁ, একটা ভেতরে আপনার একটা স্বপ্ন ছিল, সেটি আপনি অনন্যা পত্রিকা প্রকাশের মাধ্যমে শুরু করলেন। ওইটা দেখে দেখে আমি শিখলাম। তারপরে একটা কাগজে একজনের সাথে আমি গেছিলাম, একটা ম্যাগাজিনে, ওটা গিয়ে আমি লেআউট টেআউটগুলি বুঝলাম। তারপর তার সাথে আমার একটু বনিবনা হলো না, তখন আমাকে একজন বলে তোমাদের প্রেস ওদেরটাই আমি ছাপাই দিতাম। তখন আমি বললাম অন্যের জন্য কাজ করতেছে, আমি কি নিজেই তো একটা কাগজ বের করতে পারি, কিন্তু একটা তো মনের সাহস লাগে। আর যা হয় পুরুষরা, সেই সাহসটা কি আপনার মানে নিজের থেকেই চলে আসলো? বা তখন আমি বললাম কেন পারবো না। আর এর মধ্যে কিন্তু তখন কম্পোজ চলে আসছে, কম্পিউটার এসে গেছে 80-র দশকে, মানে ফটো কম্পোজ এসে আসছে। তো বেক্সিমকো প্রথম এটা করেছিল এখানে। আমি তখন ওই ওদের ওখানে আমি মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়ে বললো যে আমরাই বের করি। তো ওই অনন্যা নামটা দিলাম। আর নামটা কি আপনারই দেয়া? আমার দেওয়া। আর কেন দিলাম, কারণ আমার ফুফাতো বোন ছিল লায়লা সামাদ, উনি একটা এর রেজিস্ট্রেশন বের করেছিল। তো দেখলাম যে ওটা এখন আর বেরোচ্ছে না, আর আমি পাবো এগুলোর ব্যাপারে। অনন্যাই ছিল। তো ওনার কাছ থেকে, উনি তখন বেঁচে ছিলেন, পারমিশন নিয়ে আমি বের করলাম। তো তখন একটা অফিস লাগবে, আমি ইত্তেফাক অফিসে আর গেলাম না, কেন আমার হাজবেন্ড বলছে খালি খালি পয়সা নষ্ট করবে। তো আমি আর পয়সা নষ্ট করব, তো পুরুষরা ভাবে মেয়েরা যা করে সব নষ্ট করা হয়, কিন্তু আমি করলাম পয়সার জন্য করি না, কিন্তু আমি করে আমি নিজেকে ডেভেলপ করলাম। আমি যদিও আমি প্রথমে মোহাম্মদ জাহাঙ্গীর আমাকে অনেক সাহায্য করতো, তারপরে বিল মনোয়ারা মনু এসে আমাকে ওই এডিটোরিয়ালটা, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখলাম বলতে হবে। তো আমার সবকিছু প্র্যাকটিক্যাল, বাড়িতেও শিখছি, ওটাও দেখছি অনুশীলনের মাধ্যমে। আর আমার সবসময় মনে হচ্ছিল যে এক্সপার্টদের কাছ থেকে। তো আমার লোগো টোগোর জন্য আমার বন্ধু বলে তুমি কাইয়ুম, আমার হাজবেন্ডের বন্ধু কাইয়ুম চৌধুরী, ওনার সাথে এসে কথা বল। তো আমি একদিন গেলাম কাইয়ুম ভাইকে, সবাই আমাকে কিন্তু এই ইত্তেফাকের বাড়ির বউ বলে সম্মান করতো বা ভালোবাসতো। উনি বলে ঠিক আছে আমি করে দিচ্ছি তোমার সবকিছু। উনি আমার লোগো টোগো সব করে দিল, বুঝছো। আর আমি ওনাকে একটা পয়সাও দিলাম না, পয়সা যে দিতে হয় সেটাও জানলাম না। তো উনি ওটা করে দিল। আর বেলাল ভাই ওনার কাছ থেকে, ওনারা আবার তাস খেলতো ওখানে, গল্প টল্প করতো। তো আমি ওই বন্ধুর বাসায় গিয়ে বেলাল ভাই আমাকে খুব পছন্দ করে বলে ঠিক আছে আমি ভাবি আমি আপনাকে। তাই আমি বলি এডিট মানে কি, এডিট কি, কেটে কেটে তো ছোট করে সবাই বলে কি না আপনি পড়বেন তারপর সেটাকে রিরাইট। আমি বলছি তাহলে তো সাংঘাতিক। তো অনেকগুলো জায়গায় সেটা আমি করতে চেষ্টা করেছি, কিন্তু আমার তো বাংলার ভাষার অত দক্ষতা নেই। কিন্তু আমি বলতাম যে এই জায়গাটা এইভাবে করি। এটা আমি একটা পাঠক হিসাবে আমি মনে করি, একটা লেখাকে যদি জায়গা না হয়, এর পাঠক কিভাবে গ্রহণ করবে সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে কথাগুলি বলার দরকার নেই সেগুলো, কিন্তু গল্প তো আর কমানো যায় না, কিন্তু গল্প অনেক সময় ছোট করতে হয়। তো সেই জিনিসগুলো আমি দেখলাম যে এডিটিংটা হচ্ছে, সেটা আপনি আস্তে আস্তে আয়ত্তে নিয়ে নিলেন। বুঝলাম যে এডিটিং করাটা কি। কাজে কেউ যদি ফাঁকি দেয়, তো একটা জিনিস বেলাল ভাই আমাকে বলছিল যে সবসময় খুঁত খুঁজবা। তো বেলাল চৌধুরীর কাছে আমি মানে সত্যি কৃতজ্ঞ যে কয়েকটা কথা উনি গল্প ছলে বলে, কিন্তু সেটা আমাকে ক্লিক করেছে। আমরা আরেকটু মানে নির্দিষ্ট করতে চাচ্ছি আপনার এই জায়গাটাকে। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এডিটিং এর সাথে আছেন, একটি পত্রিকা প্রকাশ করে যাচ্ছেন এবং এখন আপনি ইত্তেফাকেরও সম্পাদক, আপনি এডিটিং আসলে কোন জায়গাটাতে সম্পাদনা খুব ভালো হবে সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমি তোমাদের বলতে চাই, একটা পত্রিকা ইত্তেফাক যেটা বলছো, ইত্তেফাক কিন্তু একটা সেট অ্যারেঞ্জমেন্ট আছে, একটা গুছানো একটা গঠন প্রণালী, অনেক পুরাতন, আর সেখানে অনেক পুরাতন লোকরাও আছে। এদের সাথে আমি এডিটর হয়ে গেলেও তারা সবসময় মঞ্জু সাহেবকে এডিটর মানবে,
আর এটা পুরুষতান্ত্রিক সমাজ যতই বল না কেন, মানুষ পুরুষ যেখানে 10টা নারী আর সেখানে কি বলবো 10,000টা পুরুষ, এটা একটা বিরাট জিনিস। প্রত্যেকটা সংখ্যাতেই তো প্রথম মানে মার খেয়ে যাচ্ছে। না, মার খেয়ে যাচ্ছে না, এটা হচ্ছে মানুষের কি বলবো মাইন্ডসেট। তোমার যেইভাবে তুমি বড় হও, তো আমাদের ধ্যান ধারণা সবকিছু পুরুষই সব করবে। সেখানে আমি তো কোনোদিনও একটা নারী এডিটর হতে পারে না তুমি যদি তোমার নিজের কাগজ না হয়। তুমি যদি চোখ বন্ধ করে বাংলাদেশের প্রত্যেকটা কাগজ দেখো, তাদের মালিক কারা তোমরা জানো না, এবং ইত্তেফাক কোন সময় হয়েছিল এই জিনিসটা কেউ দেখে না, কোন কারণে হয়েছিল, কোন কারণে প্রকাশ হয়েছিল, এবং তার কি মানে তার প্রভাবটা মানে কতটা রেখেছে আর কি আমাদের তার রাজনৈতিক সমাজ ব্যবস্থায়, সেটা থেকে আজকে ইত্তেফাক। আর এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শুধু স্বাধীন না, 50 বছর হয়ে গেছে, 53 বছরে চলছি আমরা, প্রায় 53-54 বছরে। তো 53 বছরে আমরা 52 বছর পার হয়ে 53 বছর চলছি। একটা নারী, আমরা কতদিন থেকে একটা নারী প্রধানমন্ত্রী, দেশের আমাদের বিরোধী দলের নেত্রী, এবং তারাও সেইভাবেই পরিবারগতভাবে এসেছে। তো এটা তো আমাদের উপমহাদেশেরই একটা মানে ট্রেন্ড যে মানে পরিবার থেকে, রাজনৈতিক পরিবার থেকে আপনার রাজনীতিতে চলে আসে। ট্রেন্ড ছিল, ট্রেন্ডটা চলে যাচ্ছে, ভারতেও ছিল, সেটাও ধরে রাখতে, কিন্তু এই ট্রেন্ডটা আবার অনেকেই ধরতে চাচ্ছে অন্য দেশেও, কিন্তু যাই হোক অনেক পরিবর্তন এসছে। তো সেইখানে বাংলাদেশের কথা বলো, যে বাংলাদেশ মানে 71-এ হয়ে পাকিস্তানের থেকেও ভালো করছে, মানুষরা জান দিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে। আমরা যেই জায়গায় যাচ্ছিলাম যে সম্পাদনার বিষয়টা, যে আসলে কোন সেই জায়গায় ইত্তেফাকের এডিটর হয়ে আমার যেটা সুবিধা হয়েছে, আমি চেষ্টা করেছি যে এই গ্যাপটা কিভাবে কমানো যায়, সেটাতে আমি মোটেই সার্থক নই। অনন্যা দিয়ে আমি চেষ্টা করেছি যে শুধুমাত্র নারীদের, যেমন অনন্যা শীর্ষ 10, এবং আপনি তো এই নারী অনন্যা পত্রিকাটা প্রকাশই করেছিলেন যে একটু নারী লেখক বা নারীদেরকে একটু অগ্রগামী করার জন্য। অগ্রগামী করার তো যেমন বেগম প্রকাশিত হয়েছিল, আমরা ছোটবেলায় বেগম পড়ে মানুষ, আর বেগমটা সাইজও অন্যরকম ছিল নিউজ প্রিন্টে, কিন্তু বেগমটা দুনিয়া তো পাল্টে যাচ্ছে, মানুষ এখন খুব স্মার্ট, আধুনিকতার সাথে সেটা। তো আমি চেয়েছিলাম একটা বেগম উইথ, এর মধ্যে কিন্তু নারী স্বাধীনতা, এই যে তোমার বেজিং ওমেন্স কনফারেন্স, যেটা কায়রো কনফারেন্স থেকে শুরু হলো, অনেক কিছু আসে, বেজিং প্ল্যাটফর্ম 1995 যেটা হয়েছিল, এবং 75-এ হয়েছিল সেটা কায়রোতে। তো প্রত্যেকটা ওমেন্স কনফারেন্সে ইউএন এর আমাদের কতগুলো ধারণা নিয়ে আসতে হলো, যে এটা তো বেজিং এ যেটাতে আমি অ্যাটেন্ড করতে গিয়েও করি নাই, কিন্তু সেই সময় আমার অনেক অ্যাওয়্যার আমি নারী স্বাধীনতা নিয়ে। আর আমেরিকাতে 60s থেকে নারী স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে কিন্তু অনেকভাবে মানুষ ইন্টারপ্রেট করেছে, যে যেইভাবে পারে। কিন্তু এটা তো সত্যি কথা যে নারী স্বাধীনতার কথাই আমরা যদি বলি, যদি আমরা নারীর ভয়েসটাকে দেখতে চাই বা কণ্ঠস্বরটাকে দেখতে চাই, অবশ্যই তার প্রকাশ প্রয়োজন। সেক্ষেত্রে একটি পত্রিকায় বা একটি মিডিয়াতে নারীর ভয়েসটা বা স্বরটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই জায়গাটাতে তো আপনি অবশ্যই একটি বড় কাজ করেছেন। বলছো যে নারীর দরকার, আমি বলবো এই আজকের ইয়েতে তুমি সেই নারীর প্রকাশ দরকার, ভয়েস দরকার না, নারী ইজ একটা অ্যাসেট, নারী কিন্তু শক্তি, আর হিউম্যান রিসোর্স, আমি বলবো নারীর সম্পদ। কারণ হিউম্যান রিসোর্স, আমি বারে বারে বলছি, আমাদের জনসংখ্যা, এই ডেমোগ্রাফিক বেনিফিট, এই যে জনসংখ্যার যে সুবিধা, সেটাকে জনসংখ্যা একটা বিরাট পাওয়ার। চায়না যেমন জনসংখ্যা, এই জনসংখ্যাটাকে যদি আমি ঠিক করে কাজে লাগাতে পারি, তো তার মধ্যে আমি নারীকে বাদ দিতে পারি না। এবং আমি যদি নারীকে কাজে নাই লাগাই, তাহলে আমি জনসংখ্যার অর্ধেকই আমি আসলে কাজে লাগাতে পারছি। তাহলে এখানে দেখো বাংলাদেশ কি করেছে, গার্মেন্টে বের করে নিয়ে আসলো মেয়েদেরকে, মেয়েরা আজকে বিদেশে যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জ পাঠাচ্ছে, গার্মেন্টে কাজ করার ফলে তার সংসারটা ভালো চলছে, এবং তার অর্থ সমাজের ব্যাপক পরিবর্তনও হয়েছে, উন্নয়ন হচ্ছে। আর তার যে সে যে বাইরে যাচ্ছে এবং গার্মেন্ট যে বাইরে যাচ্ছে, তার একটা বেনিফিট আমি এই জায়গাটাতে আমি আরেকটু নির্দিষ্ট করতে যাচ্ছি, যে এই যে আপনি অনন্যা পত্রিকা 38 বছর ধরে বের করে যাচ্ছেন, এবং সেখানে আমরা নারীর ভয়েস বা আমরা নারীর কণ্ঠস্বর কিন্তু পাচ্ছি নানাভাবে, সেখানে মেয়েরা লিখছে বা ছেলেরাও লিখছে, কিন্তু হয়তো নারী বিষয়ক লেখা হচ্ছে, এবং
বিশেষ করে আপনি অনন্য সাহিত্য পুরস্কার দিচ্ছেন, অনন্য শীর্ষ 10 পুরস্কার আপনি দিচ্ছেন, এর মধ্য দিয়ে আপনি মানে কতটা মনে করেন যে আপনি নারীর ভয়েসকে আপনি আসলে কতটুকু আনতে পেরেছেন? নারী ইজ আ পাওয়ার। কেন? নারী ইজ আ রিসোর্স, নারী একটা সম্পদ। এই সম্পদের সঠিক ব্যবহার না করতে পারলে আমার লস, আমার ক্ষতি, দেশের সম্পদের ক্ষতি, তাই নয় কি? তাহলে আমার প্রত্যেকটা মানুষ রিক্সা চালায়, আমি লাফ দিয়ে একটা রিক্সায় উঠি। আমেরিকায় বা বিদেশে গেলে আমাকে হাঁটতে হয়, বাস আসবে। ওদের জনসংখ্যা আমাদের থেকে কত কম, তাই না? আজকে মেয়েরা মোটরসাইকেল চালাচ্ছে, কেউ বলে আরে মেয়ে একটা দেখো না ব্যাটাদের মতন মোটরসাইকেল, এরকম বলে ফেলতে পারে, কিন্তু তাকে তো বেরোতে হচ্ছে। সে যদি আজকে 10 টাকা আয় করে, তার সংসারটা একটু ভালো থাকে। এবং এই জায়গা থেকে অনন্য সেই কথাটা বলে। খালি নারীর কথা বলে না, অনন্য মেয়েরা লিখতেও পারে, অনন্য মানুষের কথাই বলে, কিন্তু মানুষের কথা বলে। মানে একটা পরিবার কিভাবে হয় সেইভাবে তুমি চিন্তা করো, এটা আমি আর বললাম না। তো পরিবার যদি ঠিক রাখতে হয়, একটা পুরুষ কেন বউ চলে গেলে ডিভোর্স হোক, আর এখন তো ডিভোর্স রেট, আর বিধবা হলে সাথে সাথে বিয়ে করে, সংসারটা ধরে রাখবে কি? নারী ধরে রাখে। সংসার যখন পুরুষ চলে যায়, সেই নারীটাই কাজ করে আবার সন্তান দিয়ে মানুষ করে। তো একটা নারী ছাড়া সংসার চলে না, ঘর চলে না, দেশ চলে না, সেটা তো শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে। তো একটু আগে আপনি বলেছিলেন যে পুরুষরা হয়তো ভাবে যে নারী কিছু করলে টাকার পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু আসলে নারী সৃষ্টি করে, এবং সেই জায়গাটা কিন্তু আপনি দেখিয়ে দিয়েছেন। সেটা বলছে। আরেকটা কথা হচ্ছে যে আমরা এখন আমরা যেই জায়গায় গিয়েছি, এখন হচ্ছে কি মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে। মানুষ অনেক বেশি হাতের মুঠোয় পাচ্ছে, ফোনে জানতে পারছে, কিন্তু ইনফরমেশন থেকে নলেজ, কিন্তু ইনফরমেশনের সঠিক ইনফরমেশন সঠিকভাবে ব্যবহার না করলে সেটা ডিজাস্টার, সেটা একটা বিপর্যয় নিয়ে আসে। আপা, আমরা আবার একটু শিল্প সাহিত্যের দিকে দৃষ্টি ফেরাচ্ছি। এই যে অনন্য সাহিত্য পুরস্কার দিয়ে আপনি আর এ পর্যন্ত 28 জন আমাদের লেখক, যারা আমরা বলবো যারা মেয়েরা কন্ট্রিবিউশন রেখেছে বা অবদান রেখেছে আমাদের সাহিত্যে, তাদেরকে আপনি মূল্যায়িত করেছেন। এই বিষয়টি আমাদের সাহিত্যে কিন্তু সত্যিকার অর্থে একটি ইতিবাচক, আমি বলবো যে ইতিবাচক ধারার সৃষ্টি করেছেন। আপনার কি মনে হয় আপা, যে এই যে আমাদের এই 28 জন লেখক নানাভাবে আপনার অনন্যার মাধ্যমে আমাদের আরো বেশি মূল্যায়িত এবং পরিচিত হলো, এই জায়গাটিতে আমাদের কি আরো কাজ করা প্রয়োজন কিনা আপা? দেখো, এখন তো সাহিত্য পুরস্কার অনেকেই দিচ্ছে, তা আমি কেন খালি নারীদের দিতাম? কারণ নারীদেরকে তখন এতগুলো লোক আসতো না। কিন্তু আমি বললাম যে অনন্য দিবে, যাকে ইচ্ছে তাকে দিবে। অনন্য মেয়েদের পত্রিকা অনন্য মেয়েদের দিবে। প্রথম পুরস্কার দেওয়ার সময় কবি শামসুর রহমান, আমার তখন সেই সময় সুফিয়া কামাল খালাম্মা আর কবি শামসুর রহমানই আসতো আমার প্রধান অতিথি। উনি সবসময় বলতো, খালি নারীদের দিলে আমরা পুরুষরা কি পুরস্কার আনছি? পুরুষরা নিজেদের ঢোল নিজে বাজাক, নারীরা নিজেদের ঢোল নিজে বাজাক। তো আমার প্রথম দিক থেকে কাকে দিতে হলো? সেলিনা হোসেন, যারা প্রতিষ্ঠিতই ছিল, মকবুলা মঞ্জুর বা দিলারা হাশেম, রিজিয়া রহমান, তো আমেরিকায় চলে গেছিল। ওকে আবার নতুন যখন আমি দিলাম, তখন নতুন করে আবার বাংলাদেশ থেকে এই জায়গাটিতে আমি বলতে চাচ্ছি যে এই যে তুলে আনা মূল্যায়িত করা, তো সেটা একটা। বা তুমি যে নাসরিন জাহানের কথা, ওর প্রথম উপন্যাস উড়ুক্কু, নাসরিন নিজে হয়তো ভুলে যায় বলতে, অনন্যাতেই ধারাবাহিক ছাপানো হয়েছিল, তাই না? আর নাসরিন জাহানকে আমি বলবো না ওমেন রাইটার, শি ইজ এ রাইটার, একজন। আসলে আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন সবাই রাইটার, শুধুমাত্র সমাজ ব্যবস্থার কারণে মেয়েরা যেহেতু মূল্যায়িত হয় না। মহিলা, আচ্ছা ঈদ সংখ্যা বেরোচ্ছে, কয়েকজন নারী লেখককে লেখা দেয়, মানে একটা মানে কি বলবো, সাবসিডি একটা বলে না কি জানি, গ্রেস দেয়, সেরকম আর কি। একটা 4টা মহিলা থাকা উচিত এখানে, এরকম আর কি। আর না হলে তো কতগুলি নাম আছে, সেগুলো জেন্ডার ইকুয়ালিটি একটা সৃষ্টি করার চেষ্টা, চলবেই। আমরা যেমন এবার ইত্তেফাকে আমি বলেছিলাম যে পাঠকদের লেখা দিলে কি হয়, পাঠকদের লেখা চাও। 16,000 লেখা এসেছিল পাঠকদের, এবং নিশ্চয়ই সেখানে বেশ ভালো লেখা, অনেক ভালো লেখা এসেছিল। বিশেষ করে সৌদি আরব থেকে একটা লেখা একজন লিখেছিল যে ওখানকার, মানে আমি বলবো না, কিন্তু মৌলবাদীরই একটা প্রবলেম কি সুন্দর করে তুলে এনেছে। এই জিনিসগুলো আমার মনে হয় যে আমি যেমন অনন্য এখন আর দিই না সাহিত্য, কারণ অনেকেই পুরস্কার দিচ্ছে, আর শীর্ষদশও অনেক মানুষও অনেকে শীর্ষদশ দিচ্ছে না, কিন্তু আমি যাদের দিয়েছি তাদের মধ্যে অন্তত পক্ষে 50টা নারী থেকে ইন্টারন্যাশনালি
ক্লেইমড, মানে তারা সবাই তাদের রিকমেন্ডেড করেছে। যেমন মারিনা তাবাসসুম 2004-এ অনন্যা 5-এ পুরস্কার দেওয়া হয়েছিল, সে আজকে কত বড় পুরস্কার নিয়ে সে যদি শাহকে আপনি দিলেন, সে যদি তো ইয়াং সেদিনের কথা, তবু আপনি তো মানে প্রথম কিন্তু আপনি দিয়েছেন বাংলাদেশে। আমি তো খুঁজে বের করি না, আমি পড়ি দেখি এদেরকে দিয়ে দেওয়া হোক, কারণ এর মধ্যে ক্যালিবার আছে। তো এই জায়গায় আর মজার কথা কি, সব পুরস্কারের মধ্যে একটা কমিটি হয়, সেখানে আমি যেটা শুনি সব জায়গায় একটা। তারপর আপনি রোকেয়া আফজালকে দিয়েছিলেন, তো হ্যাঁ অনেক, উনিও তো ইন্টারন্যাশনালি একজন পরে আসছিল গুরুত্বপূর্ণ মানুষ। কারণ এখন এখানে আমার বয়সটা একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ রোকেয়া আপাকে আমি দেখেছি প্রথম নারী হিসাবে, হয়তো প্রথম না, উনি গাড়ি চালায় তখন আমি ছোট ইয়াং, উনি মুসলিম কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার ছিল নিউ মার্কেটে। তখন একটা মেয়ে ব্যাংকে আসে 60 দশকে গাড়ি চালিয়ে, আমি কিন্তু অবাক হয়েছিলাম আসলে। তো সেই রোকেয়া আপাকে আমি তখন, রোকেয়া আফজাল কত দূর গেল, তো এর মধ্যে কত বড় পরিবর্তন। এই পরিবর্তনটা দেখার সৌভাগ্য আমার। এই পরিবর্তনটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং ওই ধরনের মানুষ মূল্যায়িত হওয়ার কারণে, তাদেরকে তুলে আনার কারণে অনেকে আবার প্রেরণা পেয়ে কিন্তু পরিবর্তনটা কিন্তু নানাভাবেই হয় আপা, এবং সেই জন্য কিছু মানুষ কিন্তু অনুঘটক হিসেবে কাজ করে। সেই জায়গাটিতে কিন্তু আপনি কাজ করেছেন না, এদিকে তুলে এনে। সেটা তোমার দৃষ্টিভঙ্গি। আমি তো মনে করি যে আমার কাজ আমি করলাম, প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকতে হবে দেশে, এবং সেটা আমার নিজের জন্য করব কি, আমি যদি একটা ভালো সমাজে থাকতে চাই, সেই সমাজটা ভালো করার জন্য তো আমারও দায়িত্ব আছে সেই জায়গা থেকে। আচ্ছা, আপার একটা গুরুত্বপূর্ণ, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে আমাদের এই জাতীয় দৈনিকগুলো প্রায় প্রতিটি দৈনিকই প্রতি সপ্তাহে সাহিত্য সাময়িকী বের করে, ইত্তেফাকও করে এবং অন্য সব পত্রিকায় করে। এই সাহিত্য সাময়িকীগুলো আসলে আমাদের সাহিত্য চর্চার, শিল্প জগতে এবং আমাদের বিশেষ করে লেখক সৃষ্টির ক্ষেত্রে আসলে কতটুকু ভূমিকা রাখছে? একটা কথা বলবো কি, জি আপা, ভূমিকা নিয়ে কেউ কাজ করে না, ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়ে কাজ করে। পত্রিকা আগে কিরকম ছিল, এখন পত্রিকা ম্যাগাজিনের মতন হয়ে যাচ্ছে। সব থাকতে হবে, ধর্ম থাকতে হবে, সাহিত্য থাকতে হবে, খেলা থাকতে হবে, খেলা তো অবশ্যই থাকতে হবে। খেলা ইজ দা সবচেয়ে বেশি বিক্রি হয়। সংস্কৃতি থাকতে হবে, বিনোদন থাকতে হবে, ওগুলো সব থাকতে, বিনোদনটা খুব বেশি করে থাকতে হবে। কিন্তু আগে যেটা ছিল সেই রকম একটা, অত তো আর কি বলবো, টেকনোলজি এখন তো টিপলেই তুমি, এখন কয়জন কাগজ পড়ে? এখন তুমি সারাক্ষণ ফেসবুক দেখতেছো, তুমি সারাক্ষণ তোমার নিজের লেখা দিচ্ছ, এই তোমার লেখাও ফেসবুকে দিতে পারো, সেটা তো। এবং আবার সাহিত্য পাতা যেটা ছাপা হচ্ছে সেটা আমরা আবার ফেসবুকে আরো প্রচারের জন্য দিচ্ছি। তো ছাপাটাই তো আবার অনলাইনে চলে যাচ্ছে, পয়সা দিয়ে কিনছে, যার ইচ্ছা সে পড়বে। কাজে তোমার ইচ্ছা। জি আপা, আর আমি আরেকটু নির্দিষ্ট করতে চাই যে আসলে কি তারা লেখক সৃষ্টি করতে চান, নাকি প্রতিষ্ঠিত লেখককেই বেশি? না, সবাই চায় নতুন লেখক আসুক। সৃষ্টি করার কে দায় নিবে? লেখকরা বুঝবে, পাঠক নিবে, মালিক কেন নিবে? এখন খবরের কাগজ যখন যারা চালাচ্ছে তারা সব বড় ব্যবসায়ী। ফলে এই জায়গায় সম্পাদকের ভূমিকা কম, মালিকের ভূমিকা বেশি। সম্পাদকের ভূমিকা অনেক আছে, মালিকের ভূমিকাও আছে। অনেক মালিকের ভূমিকা থাকে, অনেক সম্পাদক। কাজেই সম্পাদক তার মালিক হতে পারে না। আমি যেটা চাবো, কিন্তু মার্কেট সেটা চাচ্ছে না। সেই জন্য আমাদেরকে হয়তো প্রতিষ্ঠিত লেখকের দিকেই ছুটতে হচ্ছে। অনেকে ছুটে। আমি যে তোমাকে একটা দিলাম যে ইত্তেফাক বলেছে যে পাঠকদের নাও, আজকের গতকালকেরও একটা পাঠকের গল্প আছে, পাঠকটা তো খুশি হচ্ছে না। আর আমাদের তো এভাবেই আসলে লেখক তৈরি করতে হবে, খুঁজে বের করে নিয়ে আসতে হবে। তো বেগম যেমন করেছিল নারীদেরকে, অনন্যা চেষ্টা করে, কিন্তু আমি দেখি যে অনেক সময় অনন্যা মেয়েদের, সব মেয়ে তো আর ভালো লেখে না, কিন্তু আমরাও বলতে পারি। এবার যেমন আমি সাহিত্য পুরস্কার বলছি, কেন আমি ইয়াংদেরকে বলে দেবো না যে তোমরা একটা প্রতিযোগিতা করি, হোক না কেন? কারণ সবাই আমাকে বই দিয়ে, যে আমাকে পড়ে তাদের মধ্যে থেকে বাঁচতে হবে। যে লেখা এক গাদার বই লিখলেই তাকে পুরস্কার দিতে হবে? অবশ্যই মান দেখতে হবে, মান তো দেখতেই হবে। তো মান দেখার তো অনেক লোক আছে, বাংলা একাডেমি তো মান দেখে থেকে, কিন্তু আপনার পুরস্কারের ক্ষেত্রে তো আপনাকে মান দেখতেই হবে আপা। সেটা সুবিধা আছে। আমি সবাইকে দিয়ে পড়াটা, আমিও দেখে যে জাজমেন্টটা ঠিক হলো কিনা। যাই হোক আপা, আমরা আসলেই আনন্দিত যে আপনি নানাভাবে শিল্প সাহিত্য অঙ্গনের সাথে যুক্ত। এখন আমি আরেকটু অন্য ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আপনার ভেতরে কিন্তু একটি লেখক সত্তা রয়েছে, আপনি নানা বিষয় নিয়ে লিখেনও, হয়তোবা আপনি সম্পাদনা বা অন্য কাজে ব্যস্ত থাকার কারণে সেইভাবে লিখছেন না। আপনার এই লেখক
লেখক সত্তা নিয়ে যদি আপনি সামান্য কিছু বলেন আমাদেরকে। আমার লেখা, আমি তো লেখক না, আমি বাংলা আমার সাবজেক্ট না। এই জায়গাটাতে সবাই বলে যে, সবাই ধরো সেদিন একজন বলল যে ফেরদৌসী মজুমদার তার জীবনীর কথা লিখেছেন, উনি পুরস্কারও পেলেন তিনি। এই যে তোমরা সবসময় একটা কথা বলো কি পুরস্কার পেলো, পুরস্কার পাওয়া মানেই নিশ্চয়ই পাবে। যেমন আত্মজীবনী লিখে 2-3 জন পুরস্কার পেয়েছেন। একজন হচ্ছে আগুন মুখার লেখক নূরজাহান বোস, তারপরে সুফিয়া খাতুন পেয়েছেন জীবন নদীর বাঁকে বাঁকে, এবং ফেরদৌসী মজুমদারও পেয়েছেন তার আত্মজীবনীমূলক লেখার জন্য। সেই জন্য আমি কথা আমি এখানে 2 রকম ভাবে এই 3টা বইকে আমি জাজ করি। তুমি জাজ করো দেখি, আমি জাজ করবো কেমন করে। আগুন মুখার মেয়ে যেটা নূরজাহান বোস যে লিখেছিল, ওনার জীবন কাহিনী একেবারে সংগ্রামময়, একেবারে প্রতিটা লাইন সংগ্রামময়। তো একটা বই লিখেই আমিও অনন্যাই দিছিল, যার বই লেখার দরকার নেই, উনি একটা সময়কে রেকর্ড করে একদম রেকর্ড করেছেন। আচ্ছা, ওটা এখন লন্ডন থেকে ইংরেজিতেও ট্রান্সলেট হয়েছে, সবাই পারে না, ওনার সেই কানেকশন ছিল। 1 নম্বর আনন্দ প্রকাশনী থেকেও সেটা ওরা পাবলিশ করেছে। তারপরে ফেরদৌসী মজুমদার, তিনি হচ্ছেন অভিনয় জীবনটাকে নিয়ে না, মনির চৌধুরীর ফ্যামিলি, তার পরিবারে কতগুলো ট্যালেন্ট, তাই না? সেইখান থেকে মনির চৌধুরী প্রথম বাংলা টাইপ, তাকে মানে তিনি আমাদের একজন শহীদ, এবং সবকিছু ক্ষেত্রে তিনি একজন আমাদের মানে একদম অগ্রদূতের মতো তিনি। তারপরে সেই বাড়ির থেকে নাটকের উনি শুধু থ্রোপার মা হিসাবে না, ওনার একটা অদ্ভুত, ওনারা তো নাট্য জগতে একটা রেভলিউশন, যে সময় তার নাটক করেছেন ওইটাই একটা মানে ওনার বোন যে ছিল নাদিরা, ওনার একটা বৈপ্লবিক একটা আছে, আর ওই বাড়িতে আরো আছে, আর উনি যে ইয়ে ছিল। তো এই একটা গেল। আরেক যে সুফিয়া খাতুন, উনি কিন্তু সাংঘাতিক, ওনার জীবনী হচ্ছে আরেক। 5 সন্তান হয়ে যাওয়ার পরে আবার লেখাপড়া শিখে আবার সিদ্ধেশ্বরী স্কুলে। আমি 3টা জীবনী আপা খুব ভালো করে পড়েছি, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, নারীর আত্মজীবনীর মধ্যে কালের অন্য একটা চিত্র প্রকাশিত হয়, যে চিত্রটা আমরা ইতিহাসে পাই না, কিন্তু অন্য একটা চিত্র প্রকাশিত হয়, নিজের কথা নিজে লিখছে। যাই হোক, আমরা আশা করি আপা আপনি একটা আত্মজীবনী লিখবেন, তাতে হয়তো আমরা আসলেই অনেক না জানা কথা জানবো। এবং এই যে 38 বছর ধরে অনন্যা বের করে যাচ্ছেন, 28 জন সাহিত্যিককে পুরস্কৃত করেছেন, এবং 300 জনের অধিক নারীকে আপনি আমি বলবো যে আলো এনেছেন। অবশ্যই তার আলোকিত, কিন্তু আলোকিত মানুষ অনেক সময় আলোতে আসে না, কিন্তু আপনি আলোতে এনেছেন এই বিষয়গুলো। এবং আপনার জীবনের যে এত বিচিত্র অভিজ্ঞতা, সবকিছু নিয়ে যদি আপনি একটা আত্মজীবনী লেখেন, পাঠক নিশ্চয়ই আমি বলবো যে একটি ব্যাপক বিষয় জানতে পারবে, একটা অজানা দিক তারা জানতে পারবে। আমরা সে প্রত্যাশা করি যে আপা একটা আত্মজীবনী লিখবেন, আমরা সেটি পড়ব, এবং অবশ্যই আমরা জীবনের অন্য একটি দিক দেখব। আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা। আমরা অত্যন্ত আনন্দিত আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। আগামীতে অবশ্যই আপনি আমাদের সাথে আবারও আসবেন, আবারও দেখা হবে। সুপ্রিয় বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা শুনলেন জীবনের কথা, সাহিত্যের কথা, শিল্পের কথা, সংগ্রামের কথা, এবং আমাদের এই যে দেশ, এই দেশটি এগিয়ে যাওয়ার কথা, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশের যে অগ্রযাত্রা, সবকিছু নিয়ে আমরা কথা বললাম। নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে আগামীতে সাহিত্য শিল্প বিষয়ক আড্ডায় অন্য কোনো আপনজনের সাথে, এবং আবারও আমরা মিলিত হব এমনই আড্ডায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।